Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ladies and gentlemen, welcome to this live. অনেকদিন পরে নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। আপনারা জানেন যে আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশ থেকে গত রাতের আগে সোমবারে না মঙ্গলবারের রাত্রে আমি এসেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশে আমার এই 9.5 বছর পরের এই ট্রিপটা স্মরণীয় হয়ে থাকবে। অনেক কিছু দেখে এসেছি, অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি। বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখেছি, রেসপেক্ট টপ টু বটম প্রত্যেকটা জায়গাতে পেয়েছি। আমাদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম সত্যিকার অর্থেই সফল, এটা বলা যায়। এবং আমরা সত্যিকার অর্থেই দেশের জন্য, মানুষের জন্য কাজ করলে মানুষ এটাকে পেব্যাক করবে স্বাভাবিকভাবেই। তবে কিছু কিছু হিংসাকুর এবং অতি প্রপাগান্ডিস্ট করবে না, এটা উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, রাইট? যারা যারা ভালোবাসা দেখিয়েছেন, রেসপেক্ট, কৃতজ্ঞতা জানাই সবাইকে। সুতরাং কোন সাংবাদিক, কোন নিউজ চ্যানেল, কোন পত্রিকা কাকে কি নিয়ে বললো সেটা আমরা দেখেছি, নিজে দেখে এসেছি বাংলাদেশ থেকে। সো অর্থাৎ বাংলাদেশের মানুষের রেসপেক্ট এবং ভালোবাসা নিজ চোখে দেখে এসেছি। সুতরাং যারা ইতিহাস বিকৃতির সাথে জড়িত, অমুকের অবদান বাংলাদেশে তমুকের অবদান দিতে পারবেন, তবে এদেরকে কুত্থায়ও জিজ্ঞেস করে না, সেটা বাংলাদেশ থেকে নিজে গিয়ে দেখে এসেছে। এবার এটা দায়িত্বহীন ভাষায় বলতে চাই। লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। প্রথমে বলি যে অনেকদিন পরে ইউটিউবে লাইভে আসলাম, বিকজ বাংলাদেশে একদিন করেছি, মাসখানেক হবে সম্ভবত, একদিন মাত্র লাইভে ছিলাম, বিকজ সময় হয় নাই, খুবই ব্যস্ত সময় গেছে। আমি আপনাদেরকে বলে রাখি, আমি বাংলাদেশে নিজ চোখে অনেক বিষয় দেখে এসেছি, সমস্যা সমাধান আপনাদের জন্য ইনশাল্লাহ কথা বলবো এই বিষয়গুলোতে নিয়ে নতুন করে, এবং বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এবং টপ প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব। সেগুলোর পরিকল্পনা হাতে নিয়েছি, কেননা আমি মনে করি আমাদের সংগ্রাম বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। এবং নিঃস্বার্থভাবে যে দুই একজন মানুষ অনলাইনে আছে, আই এম ওয়ান অফ দেম, যারা কোনো লুব লালসা নয়, দেশের মানুষের জন্যই কাজ করে, এবং সেটা সৎ হলে মানুষ যেটা রেসপেক্ট করে, সেটা আবার এই ট্রিপ থেকে আমি বুঝেছি। এবং যারা অতিরঞ্জিত মনে করে নিজেকে সবকিছু, এদের নাম কোথায় বাংলাদেশে জিজ্ঞেস করে না, সেটা আমি দেখেছি আমার নিজের চোখে। এট দ্য সেম টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের প্রথমে বলি, আজকে যে একটা ঘটনা ঘটেছে আজকে বাংলাদেশে, আমি অনেকগুলা বিষয়ে আমার একটা অবস্থান আছে, সেই অবস্থানগুলা এখন থেকে আমি পরিবর্তন করতে চাই। প্রথমেই নির্বাচন নিয়ে আমার অবস্থান ছিল, রাজনৈতিক যে দলই চাক না কেন নির্বাচন হোক। আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই নির্বাচনের যৌক্তিকতা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই, এবং কি দরকার আছে সেই নির্বাচনের সেটাও আমি বলতে চাই। এবং যে দালালগুলা বলেন যে নির্বাচন এখনই দিতে হবে, সেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টের দালাল এবং চাটুকার যারা আছেন, এই বাটপার প্রতারক যারা আছেন, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি আজকের এই লাইভের মাধ্যমে। দুর্বৃত্তায়িত গ্রেসলেস ডিসকাউন্টাল পলিটিক্যাল ব্যবস্থা যদি কোনো পরিবর্তন না হয়, সেই নির্বাচন কার্যকরী হবে না বাংলাদেশে। শুধুমাত্র একটা ফেসিস থেকে আরেকটা ফেসিসের হাত বদল হতে পারে, সেটাই হলো বাস্তবতা। সরি টু সে দ্যাট, আমি আমার অবস্থান পরিবর্তন করলাম আজকে। এতদিন আমি মনে করতাম নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক। আমি আজকে যে নৃশংসতা দেখেছি রাজনীতির নামে, ধিক্কার, যেই shame on you, এবং যারা নেতৃত্বে আছেন তারা এটা কেন বন্ধ করতে পারতেছেন না, সেই প্রশ্নটা আমি তুলতে চাই। যদি একবার বলা ঠিক মতো হয় যে আপনি যদি অপকর্ম করে, এই অপকর্মের দায় আমার দল নেবে না, এবং করলে তার সর্বোচ্চ শাস্তি, যদি সত্যিকার অর্থে কোনো মেসেজ দেওয়া হতো, তাহলে কি নরপিশাচের মতো সেই হত্যাকারী এবং শেখ হাসিনার ফ্যাসিস্টদের মতো উল্লাসে মেতে উঠতো। বর্তমানে বাংলাদেশে আছে, পাথর নিক্ষেপ করে একজন ব্যক্তিকে হত্যা করা যায়, এও কি বাংলাদেশে দেখতে হবে আমাদেরকে? এটার জন্য কি আমরা প্রস্তুত ছিলাম? এটার জন্য কি এত মানুষ প্রাণ দিয়েছে বাংলাদেশের জন্য? এই প্রশ্নটা আমি রেখে দিয়েছি তাই, এবং করতে চাই আপনাদেরকে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিনের উপরে পাথর নিক্ষেপ করে চাঁদার জন্য মানুষ মারা হয়, এ কেমন বাংলাদেশ? দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। এবং এটা নতুন নয়, এটা ঘটতে আছে, প্রতিদিন ঘটেই যাচ্ছে। এর পরিবর্তন তাহলে কিভাবে হবে? কখন আমরা এর পরিবর্তন পাবো, এটা আমি জানতে চাই, যারা আছেন দর্শক শ্রোতা মণ্ডলী। এর পরিবর্তন একটাই, সেটা হচ্ছে রাজনৈতিক, এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার
রিফর্মস আমাদের দরকার, আমাদের ইলেকশন দরকার নেই এখন। এই রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দের এবং নেতৃত্বের যে দুর্বৃত্তায়িত নেতৃত্ব যারা বসে আছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে, এদের পরিবর্তন যদি না হয় বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না। দেয়ারফর ইলেকশন ইট ইজ নট এ প্রাইমারি অপশন, ইট শুড বি এ সেকেন্ডারি অপশন ফর বাংলাদেশ রাইট নাও। এবং এটার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যে কোন ধরনের ইলেকশনের বিরোধিতা আজকে থেকে করা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে, আমি সেই ইলেকশনের পক্ষে আর নাই। কেননা আমি মনে করি না ইলেকশন বাংলাদেশের সমস্যার সমাধান দিবে। বাংলাদেশের সমস্যার সমাধান সবার আগে যেটা দরকার সেটা হলো আপনার আপনার কণ্ঠখোলা নীরব না যতক্ষণ পর্যন্ত আপনার, এটা আমি বলি। আমি একটা মাস বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে আমি যথেষ্ট সফর আমি যেখানে গেছি সেখানে আমি ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে, পুলিশের আইজিপি থেকে শুরু করে, আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে, যত আলী রিয়াজ স্যার থেকে শুরু করে যত জায়গায় আমি দেখা করেছি, শুধু নাম বললাম টপ লেভেলের কয়েকজন, আরো অনেকেই আছেন, নাম বলতে পারবো না এখন। আমি সবাইকে বলে এসেছি, মূর্খ অযোগ্য অপদার্থ রাজনীতিবিদরা যেন কোনো সহযোগিতা আপনাদের কাছ থেকে না পায়, এটা আপনারা খেয়াল করবেন। আমরা চাই না এরা রাজনীতিতে আবার পুনর্বাসিত হোক। 54 বছরে এই মূর্খ, এই ম্যাট্রিক পাস আর অষ্টম শ্রেণী পাস আর প্রথম শ্রেণী পাস রাজনীতিবিদরা এমপি হয়েছে, আমরা এটা বাংলাদেশে দেখতে চাই না। আমি বলেছি আলী রিয়াজ স্যারকে, মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ছাড়া কোনো এমপি প্রার্থী যেন আমরা বাংলাদেশে দেখতে চাই না। আমরা সেই মূর্খদের রাজনীতিতে ফিরে যেতে চাই না। 1400 মানুষ নয়, 2400 বা 2500 মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে কোন মূর্খ রাজনীতিবিদ শুধু দল এবং মার্কা নিয়ে এসে নির্বাচন করে এমপি হবে, সেটা আমরা বাংলাদেশে মেনে নেব না ইনশাল্লাহ। এবং আমরা সেই স্লোগানই আমরা চালু করতে চাই এবং সবারকে আমি সেখানেই আমি অনুরোধ জানাচ্ছি, গাইস বি প্রিপেয়ার্ড। এত মানুষের প্রাণের বিনিময়ে নতুন এক বাংলাদেশ, এই বাংলাদেশে মূর্খ অপদার্থ ও যোগ্যতার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি এটা নিশ্চিত করা না হয়, there should be no election in Bangladesh. That is the bottom line. এটা আমি আজকে বলে গেলাম। এবং আমি স্টেট ডিপার্টমেন্টে যাব নিয়মিত, সেখানে প্রশ্ন তুলব আমেরিকানরা যেন কোনোভাবেই এই নির্বাচনকে সহযোগিতা করে না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের রাজনৈতিক দল এবং তার নেতৃত্বের কোনো পরিবর্তন এবং সংস্কার না হয়। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনাদের সহযোগিতা কামনা করি। আমি আমার নতুন করে সবকিছু আমি গুছাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। আমি ভেরি ইরেগুলার, আগের মতো রেগুলার নাই বিভিন্ন কারণে, বাট আমি মনে করি আমি বাংলাদেশে যা দেখে এসেছি, মানুষ যা বলেছে, মানুষ যা দেখেছে, মানুষের যে রেসপেক্ট দিয়েছে, আমাদের দায়িত্ব আরো বেড়ে গেছে। আবার বলছি, মিডিয়া কোন মিডিয়া কার অবদান নিয়ে কি বললো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। মানুষের রেসপেক্টটা আসল। জনগণ যাদের পাশে আসে সেরাই প্রকৃত হিরো আমি মনে করি, রাইট? সুতরাং আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, ফেব্রুয়ারিতে ইলেকশন দিবেন কিনা, you need to reconsider this stuff. And we're going to go to the State Department and we're going to talk about that. We'll ask this question to them, whether we need an election right now or not. Because পাথর নিক্ষেপ করে মানুষ মারা হয়, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত আমরা রাজনৈতিক নেতৃত্বের নামের দুর্বৃত্তদের পরিবর্তন না হয়, সেই বাংলাদেশে আমরা কোনো ইলেকশন চাই না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমি আমার অবস্থান পরিবর্তন করলাম আজকে থেকে, লেডিস এন্ড জেন্টলম্যান। দিস ইজ আনবিলিভেবল, আনএক্সেপ্টেবল। কিসের জন্য এতটা দুর্বৃত্তপনা, কিসের জন্য আমরা জানতে চাই। এই দেশ 22 কোটি মানুষের দেশ। আমি এত সমস্যা দেখে এসেছি বাংলাদেশে, সমাধানটা কোন জায়গায় আছে সেটাও আমি দেখেছি। It is possible there are some solutions for every problem in Bangladesh has got some solution as well. Trust me, there are some solutions. আমি নিজে আমি বলতে পারবো কোথায় কিভাবে সমাধানটা আছে। আমি দেখে এসেছি রাস্তাঘাটের নৈরাজ্য, বারবার এই কথাগুলো বলছি 5 বছর ধরে। রাস্তাঘাটের নৈরাজ্য, বাস ড্রাইভার যারা আছেন বেপরোয়া, সমাধান আনা যাবে। ইট ইস পসিবল উইদিন 2 ইয়ার্স এর ভিতরে, বুম, দেয়ার আর সাম সলিউশনস। খাদ্য বেজাল লাইক দ্যাট, স্বাস্থ্য ব্যবস্থার নৈরাজ্যজনক পরিস্থিতি নিজ সুখে দেখে এসেছি আমি, ভয়ঙ্কর। এভাবে চলতে পারে না একটা দেশ। এদেশের মানুষকে এভাবে জিম্মি করে রেখেছে তারা। এবং আমি আবার বলছিলাম যে বিগত 20-25 বছরে যে স্বাস্থ্যমন্ত্রী যেগুলো ছিলেন, জুতা মানেন এদেরকে, যেখানে পাবেন ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে মালিবাগ মোড়ে অথবা মতিঝিল কেজিবি কলোনির সামনে জুতা পেটা করেন এদেরকে, দুর্বৃত্তদের। এরা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থা লুটপাট করেছে, নাসিমের খবর তুলে নিয়ে আসেন গিয়ে। এই দুর্নীতিবাজ গুন্ডা হারামজাদা টাকা পাচারকারী স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমার নিজ চোখে দেখে এসেছি আমি, আমার কাছে ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখাবো। আনবিলিভেবল।
কি উন্নতি হয়েছে 17 বছরে? উন্নয়নের রোল মডেল আমাকে আপনারা বলেন, মানে কি উন্নতি করেছে বিগত 17 বছরে এই সরকার? যে সরকার ছিল, এই সরকার কি উন্নতি করেছে স্বাস্থ্য ব্যবস্থায়? এটা আমি দেখতে চাই, মানে বলতে শুনতে চাই। কোথায় উন্নয়ন করেছে তারা? আমার নিজের চোখে দেখা। এরা উন্নয়নের রোল মডেল। এদের জন্য জীবন যাচ্ছে, প্রাণ বাপে বাপ। আবার শেখ হাসিনাকে আনতে হবে এদেশে। চাটুকার দালালরা এখনো বাংলাদেশে। প্রতিদিন দেখি টক শুতে মাসুদ কামালের মতো বাটপার প্রতারকরাও প্রতিদিন, এরাও নাকি জুলাই বিপ্লবের হিরো। ধিক্কার জানাই বিএনপির মিডিয়া সেলকে যারা আজকে এটা বলেছেন। তারা এই চাটুকার এবং ভারতীয় রয়ের এজেন্টরা বিএনপির মিডিয়া সেল পরিচালনা করে, যেটা আমি বুঝতে পারলাম। বি কেয়ারফুল, ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না। আমি দেখেছি যে এই কুত্তাদের কোনো 2 টাকার ভ্যালু নাই বাংলাদেশে, আমার নিজ চোখে দেখা। তো এই কুত্তাদেরকে প্রমোট করতে যাবেন, আমরা কিন্তু পাশা লাথি দেব। বি কেয়ারফুল। আমি ইলিয়াস পিনাকি হতে চাই না, থাকতে চাই ভদ্রভাবে, যেভাবে আছে সেভাবে। আমাকে বাধ্য করবেন না, কারণ ইতিহাস বিকৃতি, জুলাই বিপ্লবের পরে অনেক ইতিহাস বিকৃত করেছেন, কথা বলে নাই কখনো, দেখেছে খালি। এবার আর সহ্য করা হবে না, কারণ বাংলাদেশে দেখে এসেছে এই কুত্তাদের কোনো ভ্যালু নাই বাংলাদেশে। মানুষ আমাদেরকে যা রেসপেক্ট করে, মানুষ রিকগনাইজ করে, উই আর দ্য হিরোজ, নট দ্যাম। বি কেয়ারফুল। সেকেন্ড থিং হলো, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আবারও এই দুর্বৃত্তায় তো বাংলাদেশ থেকে আমরা মুক্তি চাই, রাইট? দিস ইজ আনবিলিভেবল। 22 কোটি মানুষ জিম্মি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে। We should not be continue that. We should, I mean, get a grip of it. Trust me. This is times, this মানে বর্তমান সময় দাবি করেছে। Trust me. 5টা বছর একটা ভালো লোক যদি রাষ্ট্র পরিচালনা করে, প্রত্যেকটা সমস্যার সমাধান রাইট দেয়ার। ট্রাস্ট মি, আমি নিজে দেখে এসেছি। মানে সমস্যা কোন জায়গাতে আছে, সমাধানগুলা কিভাবে আছে। ইউ ক্যান গেট দ্য সলিউশন রাইট দেয়ার। উই গেট মানি, উই গেট রিসোর্সেস। শুধুমাত্র সুশাসনের অভাব, কমিটমেন্টের অভাব, দায়িত্বশীলতার অভাবের কারণে আমাদের দেশটা আজকে এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। তারপরও যথেষ্ট পরিমাণ একটা জিনিস দেখি নাই, সেটা হলো মানুষের ভিতরে মানে ক্ষুধার হাহাকার আমি দেখি নাই বাংলাদেশে। আর আমি বোঝাচ্ছি, আমি আমার সাধারণত একটা স্ট্র্যাটেজি হলো, আমি কোনো ভিক্ষুককে ফিরিয়ে দিই না। 10 টাকা হলে তাকে দিই। অর্থাৎ আমার 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 স্ট্র্যাটেজি হলো, কোনো ভিক্ষুক ওই জন্য, আমি জানি সে বন্ড, হয়তোবা প্রতারণা করতেছে, তার হাত ঠিকই আছে, কিন্তু মানে বান করতেছে যে না সে সম্ভবত পঙ্গু, সামথিং লাইক দ্যাট। বাট আই ডিসাইডেড, at least to give them whatever I can, sometimes more, sometimes less, but এটা আমার স্ট্র্যাটেজি। কেন আমি মনে করি যে I mean, you never know কে কখন কিভাবে দোয়া দিবে, আপনি হয়তো অন্যভাবে, what I mean, something like that. আমি দেখেছি যে অনেক ভিক্ষুক যারা আসলে মনে হচ্ছে অনেক সুখী, ক্ষুধার কোনো জ্বালাই নেই, ভিক্ষা করে। দিস ইজ এ প্রফেশন, লাইক ঢাকাতে, সিলেটে আমি দেখেছি। হাহাকার দেখি নাই খাওয়ার জন্য মানুষের, এতটা ক্ষুধার তোমার কাউকে মনে হয়নি আমাকে, আমি যাদেরকে দেখেছি। এটা না যে বাংলাদেশে ক্ষুধার্ত নেই, অফকোর্স আছে, বাট এটা একটা কম। কেননা দ্রব্যমূল্যের দাম কম, ভিক্ষুক যারা আছে তারও যে টাকা ইনকাম করে অন্তত পক্ষে 2 বেলা খাওয়ার জন্য, মোর দেন এনাফ, এটা আমি বুঝেছি। কিন্তু এদেশ আরো ভালো থাকতে পারে যদি আমরা রাইট মানুষকে রাইট জায়গাতে বসাই। ট্রাস্ট মি, আমি ওসমানীতে গেছিলাম, সিলেটের যে অবস্থা দেখে এসেছি, আই এম অ্যাপল্ড, সারপ্রাইজড। একটা সরকারি হসপিটালের এমন দুর্দশা মেনে নেওয়া যায় না। রাস্তাঘাটের নৈরাজ্য ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আমি 3বার ঢাকাতে এসেছি, 3বার সিলেট থেকে। ঢাকার ভিতরে যে অবস্থা দেখেছি আমি, চরম নৈরাজ্য ট্রাফিক ব্যবস্থাপনায়। এটা পরিবর্তন হওয়া দরকার। ইটস পসিবল। কেউ আইন মানে না, যেভাবে পারে ইউটার্ন করে নেয়, একদম লাইক এ হেল অফ দ্য ট্রাফিকের ভিতরে ইউটার্ন করে নেয়, আরো 10 মিনিট আপনাকে ভিসাবে। মানে এক ধরনের ন্যায়। এবং রাস্তাঘাটের যে ধরনের বাস ড্রাইভারদের দৌড়াত্ম আমি দেখেছি, ট্রাক থেকে বাস ড্রাইভাররা যে অনিয়মের গাড়ি দৌড়ায়, বাম্পার টু বাম্পার, টেলগেট যাকে বলে। ইফ ইউ ব্রেক, হি উইল হিট ইউ, হি হ্যাজ টু, ওর হার্ড ব্রেক, লাইক সামথিং লাইক দ্যাট। সো এই পরিবর্তনটা আসা দরকার বলে আমি মনে করি, এবং এটা সম্ভব। তবে রাজনৈতিক দুর্বৃত্তায়নের এই যুগে ইটস নট পসিবল টু ব্রিং এনি চেঞ্জেস ইনটু দ্য গভর্নিং সিস্টেম। এর জন্য রাইট মানুষ এবং রাইট সিস্টেম দরকার, এটাকে ডেভেলপ করতে হবে, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি যা দেখলাম সেটা হলো, এই রাজনৈতিক ব্যবস্থার যদি কোনো পরিবর্তন না হয়, বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে বলে
আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে। আমি মনে করি আজকে যে পাথর নিক্ষেপ করে যাকে মারা হলো, একটা স্বাধীন দেশে পাথর নিক্ষেপ করে ছাদার জন্য মানুষ মেরে ফেলে, এটা কি আওয়ামী লীগের সময় হয়েছে কিনা? আপনি কল্পনা করেন, এখন প্রশ্নটা তুলতেই পারেন আপনি। দিস ইজ আনবিলিভেবল। এখানে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কারা এর পিছনে আছে, এগুলা খুঁজে বের করে এটার মানে চূড়ান্ত বিচার দরকার। আমরা এমন বাংলাদেশ চাই না। তবে আমি আবার বলছি, আমি মনে করি নির্বাচন বাংলাদেশের সমস্যার সমাধান করতে পারবে না। উই নিড এ সিরিয়াস চেঞ্জেস। ফার্স্ট অফ অল, রাজনৈতিক দল এবং তাদের নেতৃত্বের পরিবর্তন যদি না হয় এবং সংস্কার না হয়, রাষ্ট্র ব্যবস্থায় বা গভর্নিং ব্যবস্থায় এই পরিবর্তন আসবে বলে আমি এখন মনে করতে পারতেছি না, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। সো আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং এটা পরিবর্তনের জন্য কাজ করি। আমি আজকে প্রায় 1 মাস পরে বলতে গেলে ওই অবস্থায় মানে ইউটিউবে লাইভে আসলাম। আমি বিস্তারিত তুলে ধরবো যে আমি কি কি জায়গায় দেখে এসেছি, কি কি জায়গায়, এবং বাংলাদেশের আমার সফরটা নিয়ে একটা অবজারভেশন বা একটা অবজারভেটরি লাইভ আমি করব আপনাদের সামনে, যে বিষয়গুলো আমি দেখেছি, শুনেছি, নিজ থেকে আমি ডিল করেছি বাংলাদেশে প্রত্যেকটা জায়গায়। আমি যতদিন ছিলাম আমি একটা দিনও আমার জন্য স্পেন্ড করি নাই। আমি আমার শপিং করতে পারি নাই, কিছু গুরুত্বপূর্ণ শপিং ছিল আমার, সেটাও আমি করতে পারি নাই। যেখানে গেছি সেখানে আমি বলেছি এই রাজনৈতিক ব্যবস্থা এবং এই বাংলাদেশের এই যে দুর্বৃত্তায়িত ব্যবস্থা তার পরিবর্তন হওয়া দরকার। আমি যেখানে গেছি আমি বিশ্বাস করে আমি ডাক রাখি নাই, বলে এসেছি। প্রধান নির্বাচন কমিশনারকে বলে এসেছি, স্যার মূর্খ অপদার্থ যোগ্য রাজনীতিবিদদের হেল্প করা যাবে না স্যার, এভাবে বলেছি, করা যাবে না। উনি শুনেছেন মনোযোগ দিয়ে। বলেছি স্যার এই দেশের পরিবর্তন আনতে গেলে শুধু মানুষ পরিবর্তন নয়, আপনারা যদি সাহায্য না করেন কোনো পরিবর্তন আসবে না। কারণ তবে সুখের কথা হলো এই সরকার বিভিন্ন ডিপার্টমেন্টে অনেক ভালো ভালো লোককে নিয়োগ দিয়েছেন, সত্যিকার অর্থে ভালো ভালো কিছু লোক, এতটাই ভালো যারা ভীত সন্ত্রস্ত কাজ করার জন্য। কখন কি তাদের সমালোচনা করে, মানে এতটা ভীত সন্ত্রস্ত, এটাও একটা প্রবলেম হতে পারে। কেননা তারা চান, তারা তো এভাবে সমালোচিত হয়ে এর আগে মানে হন নাই, তারা এর জন্য তারা ভেরি স্কেয়ার্ড অফ ইট, মানে মান সম্মানের স্কেয়ার্ড। দে আর ভেরি সফট অ্যান্ড ভেরি টু সফট টু ডু দ্যার বিজনেস। এই দুজনের মানুষ আমি দেখেছি সারা ঢাকা শহরে। নতুন পুলিশ আমি দেখেছি যারা কিছুই জানে না ঢাকা শহর সম্বন্ধে, এদেরকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আওয়ামী লীগ এর আগে এদেরকে ডাকাতে রাখে নাই, সম্পূর্ণ মানে তাদের কথা শুনবে না এর জন্য অন্য জায়গাতে রেখেছিল, তাদেরকে ডাকাতে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আমি দেখেছি। প্রত্যেকটা পুলিশ সদস্য আমার কাছে নতুন মনে হয়েছে ঢাকা শহরে, ট্রাস্ট মি, আমি কথা বলেছি তাদের সাথে। সো দিস আর মাই অবজারভেশনস। আমি বাংলাদেশ থেকে আসলাম, আমি দেখেছি অনেকগুলা। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি এখনো এই 23 দিনে আমি বাংলাদেশে ছিলাম, বিশ্বাস করেন আমি 4 ঘন্টা ঘুমাই নাই কখনো, বিধ্বস্ত ছিলাম কিন্তু বুঝতে পারে নাই কখনো। I moved on with everything. Dhaka to Sylhet, Sylhet to Dhaka. Every day I went to somewhere else, meet with people. I did lots of job. Trust me. And আমি বলবো, it is historically a very successful trip for the people of Bangladesh, not for me personally. I did my best to raise the issue, address the problems to every individual I met, the high officials of the government, right? Inshallah. But you look different. In what terms I look different? মানে আমি ডিফারেন্ট, মানে কি ধরনের ডিফারেন্ট একটু বলেন আমারে, আমি একটু জানতে চাই। মানে কি ধরনের ডিফারেন্ট আপনি দেখলেন? আমি কি মানে একটু মানে আপনার মনে হয় যে আমি আই লস্ট ওয়েট ওর হোয়াট, আই গেইন ওয়েট ওর সামথিং লাইক দ্যাট? আপনি বলেন, এটা আমার জানা দরকার। মানে কি ধরনের tired? Absolutely I'm tired. Absolutely. Trust me. আমি এত গরম, বিশ্বাস করেন, এত গরম, মানে একটা কাপড় পরা যায় না, সোয়ারিং। বাট আমি বুঝতেও পারি নাই যে আমি কি ধরনের বিধ্বস্ত অবস্থার মধ্যে ছিলাম। শুধুমাত্র আপনাকে আমি বলি, 23টা দিন একটা দিন আমি 5 ঘন্টা ঘুমাই নাই। ট্রাস্ট মি, ঘুম আসেও না, আর কখনো টায়ার্ডও ফিল করি নাই। এটাও আমি আপনাদেরকে বলি, কখনো টায়ার্ডও ফিল করি নাই। একদম দেদার্স, এবং এইখান থেকে এখান থেকে প্রতিদিন আমি ঘুরে বেরিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি। আপনারা হয়তো দেখেন নাই, ফেসবুকে লাইভ দেই নাই, ফটো দেই নাই, বাট আই ডিড। সো দ্যাট ইজ ওয়াট। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমি ঘুমাই নাই, এতটা নির্ঘুম মানে কেটেছে। আমি আমার জায়গাতে যখন আসছি আমেরিকাতে, আসার পরে আমার কাছে মনে হয়েছে ও ওয়াও, আমি তো আসলে টায়ার্ড। আমি তো অনেক মানে দৌড়ের উপর ছিলাম,
ম্যারাথনের মধ্যে ছিলাম আমি, আমার এখন মনে হচ্ছে, আগে মনে হয় নাই, এখন মনে হচ্ছে আমার শরীর এখন বলতেছে ইউ নো হোয়াট, ইউ কাম টু দ্য প্লেস, ইউ কাম টু দ্য রাইট অ্যাড্রেস, নাও হ্যাভ এ রিল্যাক্স, সি নট ফর মাইন্ড, মানে এই যে শ্যামলদার ইংলিশ আর কি, বুঝলেন তো আপনি, এটাই, এখন একটু রেস্ট নিলেই ফ্যান্টাস্টিক। তবে বাংলাদেশে আমার কোনো সমস্যা হয় নাই, আমার খাইতেও সমস্যা হয় নাই, বাড়িতে খেয়েছি। এবং আমি আপনাকে বলি, বাসে ঢাকাতে একদিন গেছিলাম, আমি রেস্টুরেন্টের পরিবেশ দেখে ঢাকা থেকে সিলেটে গেছি, আমার পানি খেয়ে আর মানে আর একটা পেপসি বা সম্ভবত মজনা সামথিং, আর আমি খাই, এতটা নোংরা পরিবেশ রেস্টুরেন্টগুলোর, রাস্তাঘাটের খাওয়ার কোনো পরিবেশই নাই, দেখলেই আপনি বমি আসবে, এমন একটা অবস্থা, এটা মেনে নেওয়া যায় না। এগুলা বিশেষ করে ওই যে আপনার ঢাকা টু সিলেটের যে রেস্টুরেন্টগুলো আছে, আপনি বলেন যদি মানে কি কি নুরজান, জান্নাত, কি 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 রেস্টুরেন্টগুলো আছে, উজানবাটি, ভেরি ব্যাড সিচুয়েশন। দে ডোন্ট কেয়ার। আপনার স্লাটার হাউস কষাইখানার মতো, মানে আপনার প্রাইস নেবে কিন্তু ন্যূনতম পরিবেশ নাই। আমি জিজ্ঞেস করলাম ম্যানেজারকে যে আপনার ফ্লোরে মানে যতটা মানুষ তার চেয়ে 3 গুণ টিস্যু মানে ফেলে রাখছেন ফ্লোরের ভিতরে, কেউ কি নাই এগুলা পিক আপ করবে? এত মানুষ, এত ওয়াইটার্স অ্যান্ড সার্ভার্স, একজন মানুষকে যদি আপনি এখানে এঙ্গেজ করেন, এগুলা তুলে পরিষ্কার রাখতে পারবে না। কেন পারে না? দে ডোন্ট কেয়ার, বিকজ যারা আসছে তারা তো খেয়ে যাচ্ছে, ভালো মন্দ ছোট বড়, ইউ নো হোয়াট আই মিন, ধনী গরিব সবাই, দে ডোন্ট কেয়ার। ইটস জাস্ট লাইক হরিবল সিচুয়েশন, এটা আমি দেখলাম আর কি। আর গাড়ি ড্রাইভারদের গাড়ি পরিচালনা ভয়াবহ। এবং একটা জিনিস সেটা আমি আপনাদেরকে বলতেছি, প্রতিদিন যখন বাড়ি থেকে বের হবেন, আপনি ঢাকাতে যান, সিলেটে যান, যেখানে যান, সবার কাছ থেকে মাপ চেয়ে নেবেন, কারণ বাড়িতে আপনি ফিরবেন এই নিশ্চয়তা, আমি যে পরিবেশ দেখে আসছি আমি দিতে পারতেছি না। আপনার টাকা আছে, নো প্রবলেম, ইউ গেট এ নাইস জিপ, বাট ইউ আর অন দ্য স্ট্রিট। আপনি তো এই রাস্তা দিয়ে গাড়ি চালাবেন, যে রাস্তা দিয়ে এনা যাচ্ছে, যে রাস্তা দিয়ে শ্যামলী যাচ্ছে, তাই না, যে রাস্তা দিয়ে গ্রিন লাইন যাচ্ছে, যে রাস্তা দিয়ে মিতালি পরিবহন যাচ্ছে, যে রাস্তা দিয়ে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস যাচ্ছে, এই রাস্তা দিয়ে তো যাচ্ছেন আপনি। এই রাস্তা ভয়ঙ্কর অনিরাপদ আপনাদের জন্য, এটা আমি আজকে আপনাদেরকে বলতে পারি। দেশে আসি ছুটিতে, হতাশ, দেখা করতে পারলাম না ভাই, সরি টু সে দ্যাট। আমি আমাদের অনেক প্রিয় মানুষদের সাথে দেখা হয় নাই, সো স্যাড, এবং এরা খুবই দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন মনের ভিতরে, আমাকে মাফ করবেন। আমি অন্য লেভেলে ব্যস্ত থাকার কারণে আপনাদের সাথে আমার দেখা হয় না, অথচ মূলত আপনাদের সাথে আমার দেখা হওয়াটা উচিত ছিল সবার আগে, মানে যারা আছেন। কখনো বলি নাই যে আমি এখানে যাচ্ছি, আসেন আপনারা সবাই, কেননা তারপরও সেফটি কনসার্ন ছিল সবসময়, এজন্য আমাদেরকে এভাবে মেনটেন করে চলাফেরা করতে হয়েছে, বুঝলেন তো। কারণ এই বাংলাদেশে তো এখনো ভারতীয় দালালরা এবং ফেসিস্টদের প্রেতাত্মারা বাংলাদেশে রয়ে গেছে, এগুলো ছিল। যদিও এটা বলা উচিত ছিল বা একদিন অন্তত গেট টুগেদার, বাট কামিং সুন ইনশাল্লাহ, তখন দেখা হবে, কথা হবে আপনাদের সবার সাথে, এটা আমি নিশ্চিত করতে পারি আপনাদেরকে। এবং আমি ঢাকাতে প্রায় 9-10 দিন কাটিয়েছি এই 21 দিনের ভিতরে, 21 দিনের ভিতরে 11 প্রায় 10 দিন আমি ঢাকাতে ছিলাম বিভিন্নভাবে, যেহেতু দেখা করতে হয়েছে, আমার সবার সাথে কথাবার্তা হয়েছে, এইটাই। তো এখন আমি বলি যে বাংলাদেশ যে অবস্থা চলছে এখন, এই যে রাজনৈতিক নৈরাজ্য, সিলেট রুটের খাবার হোটেলগুলিতে খুবই নোংরা পরিবেশ, অফকোর্স ভয়ঙ্কর নোংরা। আমি আপনাদেরকে আজকে বলছি, প্রয়োজনে মৌলভীবাজার বা সিলেট থেকে বেঙ্গল বা 7 টাকা একটা ব্রেড নেবেন, পারলে ভালো 2-1টা গ্রামের কলা নিয়ে নেবেন এখান থেকে, তারপরও এই রেস্টুরেন্টগুলোতে খাবেন না প্লিজ। বিষ খাচ্ছেন আপনারা অতিরিক্ত দাম দিয়ে, নোংরা ডিসকাস্টিং পরিবেশ, কি খাওয়াচ্ছে ইউ হ্যাভ নো আইডিয়া। যদি রেগুলার মানে খান আপনি মারা যাবেন, বি কেয়ারফুল। আমি আপনাদেরকে বলতে চাই, আমি নিজে দেখে এসেছি, এবং বিশ্বাস করেন এরা দে ডোন্ট কেয়ার, তারা কি খাওয়াচ্ছে আপনারা জানেনও না আপনারা। এই এবং খাদ্য বেজালের কারণে ভয়ঙ্কর অবস্থা আমি আমার নিজের এলাকাতে দেখেছি। 42 ইয়ার্স, 37 ইয়ার্স, কিডনিতে সমস্যা, লিভার সিরোসিস এবং মারাত্মক ব্লাড প্রেশার, ডায়াবেটিক্সে ভুগতেছে এরা। এই সচেতনতা যদি না থাকে বাংলাদেশে আগামীতে, আপনার টাকা পয়সা থাকলেও কাজ হবে না, আপনি বিপদগ্রস্ত। আমি সবসময় 2টা অ্যাডভাইস আমি দিয়েছি সবাইকে, সেটা হচ্ছে কেস মামলা এবং আদালত থেকে বেঁচে থাকবেন, আর নিয়মিত হসপিটালে যাওয়ার রাস্তা বন্ধ করে রাখবেন, না হলে আপনি বাংলাদেশে একটা দিনও শান্তি থাকতে পারবেন না আপনি, এটা আমি আপনাকে নিশ্চয় করে বলতে পারি। শিশু খাদ্য অনিরাপদ, পাউডার মিল্ক, ডানো, নিডো, কে বানাচ্ছে নিডো কেউ জানে না, এটা কি আসল না নকল। আমি একদিন চা খাওয়ার পরে আমি দেখলাম আমার বমি আসতেছে। সাধারণত আমি পাউডার মিল্ক দিয়ে চা খাই না, এখন খাই না, আমার গরুর দুধ এবং খাঁটি গরুর দুধ দিয়ে খাই, না হলে আমার যদি মানে রং চা বা কালার যেটাকে আমরা বলি সেটা খাই, কিন্তু আমি পাউডার মিল্ক খাই না, কারণ আমি চায়ের সাথে কেমিক্যাল খাওয়ার আমার ইচ্ছা নাই, এজন্য আমি খাই না।
আমেরিকাতে ঠিক আছে, যেহেতু এটা রিয়েল পাউডার মিল্ক, এখানে এইগুলো নাই। কিন্তু বাংলাদেশে তারা যে পাউডার মিল্ক আনে, আপনি জানেন না এটা রিয়েল ডানো কিনা বা নিডো কিনা। দিস ইজ ডেঞ্জারাস ম্যান, কাম অন। এজন্য বলছি, বাংলাদেশে বসবাস করতে হলে আপনার একটা যুদ্ধ, নিজেকে সুস্থ রাখার, যদি সেফ রাখার, এই যুদ্ধে যদি আপনি জয়ী হন, ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন বাংলাদেশ। ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ মানি ইউ আর্ন। মানে আপনি কত টাকা ইনকাম করেন, 1,000 না 10,000 টাকা মাসে, না 100,000, মানে 1 লক্ষ টাকা মাসে, ডিপেন্ডস আপনি সুস্থ কিনা। এটা নিশ্চিত করতে পারলে ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন বাংলাদেশ, আপনি থাকবেন এই গাছ মানে গ্রামীণ পরিবেশে। বাট এটা যদি নিশ্চিত না করতে পারেন, ইউ আর দ্য ইউ আর ইন ট্রাবল। যদি আপনার নিয়মিত ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, ইউ ডান। কারণ চিকিৎসার নামে অপচিকিৎসা, 1 টাকার জায়গায় 100 টাকা, যার দরকার না সে ওষুধ খাওয়ার পরেও আপনাকে খাওয়াবে, এবং হয়তো বা আপনাকে ওষুধ খাইয়ে মেরে ফেলতে পারে। আমি হসপিটালের একজন হেলথ ওয়ার্কার, রাইট? নিউরো সার্জারির পরে 2টো মেডিসিন মোর দেন এনাফ ফ্রম দ্য ডক্টর। বাংলাদেশে যদি একটা নিউরো সার্জন মাথার অপারেশন হয়, কেউ করে কিনা কতটুকু করে আমি জানি না, 3 পৃষ্ঠা শুধু ওষুধের নামে থাকে। তাহলে আমেরিকার ডক্টররা কি তাদের চেয়ে খারাপ? তারা কি কিছুই বুঝে না? তারা কি ওষুধ জানে না কোনটা দিতে হবে? এই প্রশ্নগুলো এখন আমি ধরলাম। এবং আই হ্যাভ সরি টু সে, আই হ্যাভ নো রেসপেক্ট টু এনি ডক্টরস ইন বাংলাদেশ, নট আ সিঙ্গেল ওয়ান। আই ক্যান নো রেসপেক্ট ইউ বিকজ ইউ আর দ্য ইডিয়ট। ডাক্তারের নামে আপনারা যে ধরনের মানে খারাপ কাজ বাংলাদেশে করতেছেন, এগুলা ইম্পসিবল। স্বাস্থ্য ব্যবস্থায় ভয়ঙ্কর নৈরাজ্য চলছে, ভয়ঙ্কর। এই জন্য বলছি, স্বাস্থ্যমন্ত্রীর নামে যতটা মন্ত্রী আছে বিগত 25 বছরে, ধরে নিয়ে এসে এদেরকে পিটান, জুতাপেটা করেন। এরা আপনার শত্রু, আপনার ভবিষ্যৎ জেনারেশনের শত্রু, আপনার বাবার শত্রু ছিল, আপনার শত্রু, আপনার ভবিষ্যৎ প্রজন্মের শত্রু। এদের পিটান, যেখানে পাবে এদেরকে ধরেন। এরা এই ব্যবস্থাটাকে শেষ করে দিয়েছে, এবং এরা এসে আবার গল্প শোনায়, উন্নয়ন করেছে। আমার নিজের চোখে দেখে আসলাম কি। এবার আমি ভিডিওটা খেয়াল করবেন, আমি এখানেও দেবো, আমি আমার ফেসবুক ক্যামেরাম্যান মাসুমের সাথে আমি ভিডিও দেবো। আমি ওসমানী হসপিটালের একটা ভিডিও করে আনছি, আর যা আমি দেখেছি আমি পরে বলবো এই বিষয়গুলো নিয়ে। তো এতটুকু আমি বলতে চাই, এটা একটা ভয়ঙ্কর সমস্যা। আপনাদের রাজনীতিবিদরা এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। এখান থেকে উত্তরণের পথ কিভাবে, সেটা হলো আবার ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের নামে আরো একটা বিপ্লব কিভাবে হবে, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে 5 থেকে 6 বছর ধরে কন্টিনিউ বলে আসছি, continue বলে আসছে। Now you are right that stop blaming Awami League. You are right. But let me tell you one thing. বিগত 17 বছর এরা ক্ষমতায় ছিল, কোন জায়গায় পরিবর্তন এনেছে ভাই আপনাকে বলেন তো আমারে? তারা যদি পরিবর্তন আনতো, তাহলে কি এই সরকার এসে এই মানে 9 মাস আর 10 মাসে সব ধ্বংস করে দিছে? এটা আমি জিজ্ঞেস করতে চাই। রাস্তাঘাটের এখনো নৈরাজ্য, এখনো সব জায়গায় নৈরাজ্য। আপনি কল্পনা করতে পারেন না, মানে যে ধরনের মানে স্বাস্থ্য ব্যবস্থার যে নৈরাজ্য, ঘুষ, দুর্নীতি, লুটপাট, এক মহা সংকটের নাম বাংলাদেশ। এর থেকে উত্তরণের পথ একটাই, সেটা হলো ড্রাস্টিক রিফর্মস এবং সিরিয়াস অপারেশনাল আপনার এই মেজার্স যদি না নেওয়া হয়, এদেশে কোনো পরিবর্তন আসবে না, এটা আমি নিশ্চয় করে বলতে পারি। তার জন্য আগামীতে আরো একটা বিপ্লব। সে বিপ্লব কি? সৎ এবং যোগ্য মানুষকে রাজনীতিতে নিয়ে এসে প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে তাকে এমপি বানান, তা আপনার জনপ্রতিনিধি নির্বাচিত করুন। বাঁচতে চান, দল নয়, মার্কা নয়, ব্যক্তি দেখে ভোট দিন, পৌঁছে দিবেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের। দ্যাট ইজ হোয়াট ইউ নিড টু ডু। এর বিকল্প হলে এই বাংলাদেশে যে বিস্ফোরণ ঘটতেছে জনসংখ্যার, মানুষের মাংস খাবে, এটা আমি বলে দিতে পারি। এবং রাজনৈতিক দুর্বৃত্তরা এতটাই লুটপাটকারী, এতটা বিবেকহীন দুর্নীতিবাজেরা। আমি আলী রিয়াজ স্যারের সাথে কথা বলেছি 5 থেকে 7 মিনিট, একান্ত একদম, মানে উনি সিগারেট খাওয়া গেছিলেন, আমার নিয়ে গেছেন। আমি সরি টু সে দ্যাট, আমরা কথা বললাম, ওনাকে আমি বলেছি, উনি আমাকে কি করতে হবে সেটাও আমাকে বলে দিচ্ছেন। কোন জায়গায় প্রবাসীদেরকে নিয়ে বলেছি, আমরা প্রবাসীদের ভোটারের ব্যাপারে বলেছি। আমি এখানে বলে রাখি, যদি প্রবাসী থাকেন আপনারা জেনে রাখবেন, আমি প্রবাসীদের সমস্যা কোন জায়গায় আছে সেটা আসিফ নজরুল সাহেবকে বলেছি, যেহেতু আমরা দেখা করেছি প্রত্যেকটা জায়গায় আমি এটাই বলেছি। এবং আমি কাউকে বয়ে রাখ ডাক দেখা বলেনি, বলেছি অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদের কোনো সুযোগ দিবেন না। হাই অফিসিয়ালস যাদের সাথে দেখা হয়েছে প্রত্যেকটা জায়গায় বলেছি, সবার সাথে দেখা হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দের। আসার দিনও জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমার দেখা হয়েছে, এর আগে নুরুদের সাথে দেখা হয়েছে, আপনার জামায়াতের আমিরের সাথে দেখা হয়েছে, এরপরে আপনার এনসিপির, আমার সাথে এনসিপির দেখা হয়েছে, সার্জিসের, হাসনাতের, আক্তার ভাইয়ের। আক্তার আমার খুব পছন্দের মানুষ, একজন আক্তার, অনেক সৎ, একদম অন্য লেভেলের একজন মানুষ। সবার দেখা হয়েছে, আমি পোস্ট করি নাই, করবো, আমার কাছে ছবিও আছে, ফটো আছে।
বাট আমার প্রশ্নটা একটাই, এরা এদেশ গড়তে গেলে রাজনৈতিক সংস্কার ছাড়া এদেশকে আপনি আর জায়গা মতো নিতে পারবেন না। চাঁদা চাঁদা আমি এই যে বলছি। এবং আজকে দেখেন এই যে একটা জিনিস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সরি চুয়েট মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মত, রাইট? দেখলাম যে ছাত্রদল অর্থাৎ ছাত্রদলের কমিটি দেওয়া আছে, এখানে রাজনীতি নিষিদ্ধ। ছাত্রদের এটা করা উচিত হয় নাই। ইউ ডোন্ট হ্যাভ টু। এই যে এখন উপমান নিয়ে আসলেন বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য, দলের জন্য, কি দরকার ছিল এগুলো করার? এগুলো তো দরকার ছিল না। ডিড ইউ মিট প্রফেসর ইউনিস ফুল টাইম ডিমান্ড? এটার প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। এটা হচ্ছে এই জায়গাতে বর্তমানে সিচুয়েশনটা। আচ্ছা, ইয়েস তো বলা যাবে না। ডু ইউ মিট এনি আওয়ামী লীগ পার্সন ইনসাইড USA? Did you meet? Oh, there are many Awami League people, I met even in Bangladesh, to be honest. I spoke with them. I told them. এবং একটা জিনিস বলে রাখি, আপনি শুনলে খুশি হবেন। আমি আইজিপি সাহেব মানে মহোদয়ের সাথে দেখা করেছি, ইন্টারভিউ নিয়েছি, আপনারা দেখেছেন। আমি আমার এসপির সাথে কথা বলেছি, আরো এক্সপির সাথে কথা বলেছি। আমি ডিআইজিও যারা আছেন, সরি পুলিশ অফিসার ডিআইজিদের সাথে কথা বলেছি, বিভাগীয় কমিশনার সাথে কথা বলেছি, আমি ডিসিদের সাথে দেখা করেছি, কথা বলেছি। আমি প্রত্যেকটা জায়গায় একটা জিনিস করেছি। এবং আওয়ামী লীগের বলছি, যারা নিরপরাধ আওয়ামী লীগ, তারা যেন হয়রানি শিকার না হয়, এটা আমি কিন্তু বলেছি। এবং এটা আমার এলাকাতে গিয়ে দেখেন, খবর পাবেন। অনেকে ঘুমাচ্ছে বাড়িতে, কারণ এরা বাড়ি ছাড়া ছিল। ওয়াই? বিকজ আওয়ামী লীগ করা তো অপরাধ না। আমি বারবার বলি, আওয়ামী লীগ করে অপরাধ করাই তো অপরাধ ছিল। অপরাধ করে অপরাধ ছিল। দ্যাটস দ্য প্রবলেম। তো এজন্য একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আমাদেরকে সবকিছু আনতে হবে। বাই দ্য ওয়ে, আমি আমার সফর এটা নিয়ে আমি একটা ভিডিও করব অন টাইমে। আমি তো অন টাইমে কখনো লাইভে আসতে পারি না। এখন গিয়ে আমি দেখলাম বাংলাদেশে এবার গিয়ে যে আমি যখন লাইভে যাই, আরে বাংলাদেশে সারা সময় তো ঘুমে থাকে। যখন আমি বুঝলাম, মানে আমি যখন লাইভে আসি সাধারণত 5টা 6টায়, দেশের 3টায়, অধিকাংশ মানুষ না, 80 to 90% মানুষ দে অলরেডি স্লিপিং। সো আই মিন, এটা একটু রাইট টাইমে করার দরকার বলে আমি মনে করি। এটা আমি দেখলাম আর কি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো আমি নিজে বাংলাদেশে ছিলাম, তো ইস্টার্ন জার্মান। সো এতটুকু ছিল। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামি। এদেশের ইয়াস ইউর রাইট, মিলি। সো আমি এখন আমার মনে হয়, হায় আমি যখন লাইভ করি তখন তো ইটস 2 AM দেয়ার। ইয়েস ইউর রাইট। তখন আমি চিন্তা করলাম যে হায় আমি যখন লাইভ সাধারণত করে থাকি, যেহেতু আমি অন টাইমে কোনোদিন লাইভ করতে পারি না, মানে বাংলাদেশে 11টায়, বা আমি করে সাধারণত 1টা 2টা 3টা 4টাতে। তো আমি এতটুকু বুঝলাম যে মানুষ তো ঘুমিয়ে যায় এই সময়। আচ্ছা, তো ট্রু অবজারভেশনাল, দ্যাটস ট্রু। সো লিডিস এন্ড জেন্টলম্যান, এবং যারা অনেকদিন পরে, প্লিজ stay with চ্যানেল US বাংলা। উই গেট ফাইট ফর আওয়ার রাইটস। আই মিন অনেস্টলি স্পিকিং, আমি নতুন করে আবার শুরু করতে হবে। আমি তো জিমিয়ে গেছিলাম সব জায়গাতে, ধরেন এক ধরনের very irregular on social media, but we have to start again and declare war against this brutal political system. Can you raise your voice about fake cases which are, আমি তো এটাই বলছি, আমি তো বলে আসছি, আপনি আমার এরিয়াতে যান, আপনি কতজন মানুষ এখন যারা আওয়ামী লীগ করতেন বাট বাড়িতে ঘুমাইতে পারতেন না, এরা বাড়িতে আছেন এখন বিকজ অফ মি। I went to police station. I said, listen, you cannot do that. তারা আওয়ামী লীগ করে, মানে এরা ভালো মানুষ, এরা কখনো কাউকে নির্যাতন করে নাই, কারো বিরুদ্ধে কোনো কিছু করে নাই। এর মানে না যে এরা এখন আওয়ামী লীগ করলে, এভাবে তো 3 কোটি আওয়ামী লীগের মানুষ এখন একটি সাপোর্টার্স আছে, 3 কোটিকে জেলে নিতে হবে। ইউ ক্যান ডু দ্যাট। বাট যারা অপরাধ করেছে 17 বছরে, ভোট চুরিতে জড়িত আছে আমার এরিয়াতে কয়েকটা, যারা এখন বিদেশে বিভিন্ন সৌদি আরব এগুলাতে আছে, এদেরকে ছাড়া হবে না। যারা গণতন্ত্র হত্যায় জড়িত, আইনের আওতা তাদেরকে আনতে হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। আমরা এটা পদক্ষেপ নিচ্ছি ইনশাল্লাহ, এবং এটা থাকবে আগামীতে, এটা এবং এটা নিশ্চিত করতে হবে। লিডস এন্ড জেন্টলম্যান, ভালো থাকবেন। বাংলাদেশের ভালো একটা সময় দেখে বাংলাদেশের সফরের কিছু প্রাপ্তি আর অপ্রাপ্তি। সেটা অপ্রাপ্তি যেগুলো, সেটা হচ্ছে মানুষের সাথে আমার দেখা হয় নাই, আমার মানুষের সাথে, প্রচুর মানুষের সাথে। বাট প্রাপ্তি অনেক, বিশেষ করে ইলেকশন কমিশনের সাথে দেখা করা, প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করা, প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলা খুবই মানে ফলপ্রসূ। এবার প্রত্যেক প্রবাসী এবং প্রবাসী নেতৃবৃন্দ যারা ফাইট করেছেন এই রাইটের জন্য, ধন্যবাদ আপনাদেরকে। আমরা তো করেছি, আমরা 7 বছর আগে প্রবাসীদেরকে নিয়ে আওয়াজ তোলা শুরু করেছিলাম অ্যাক্টিভলি, এবং স্টিল কন্টিনিউ। এবং অবশেষে একটা অধিকার আমাদের প্রতিষ্ঠা হয়েছে, সেটা কি? আমরা ভোটাধিকার পেয়েছি। এবং আমি নির্বাচন কমিশনার স্যারকে, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার যারা আছেন, দেখা হয়েছে। ধন্যবাদ তাদেরকে। আমার ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড, NID কার্ড,
2 ঘন্টার ভিতর করে দিয়েছেন তারা এখানে বসেই ইনশাল্লাহ। আমি মুমিন ভাই বিশেষ করে ঢাকা রিটার্নিং জেলা রিটার্নিং অফিসার সহ আরো যারা আছেন অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এই কাজটা করে দিয়েছেন এবং আমার এই লাস্ট মোমেন্টে আমার মনে হয়েছে না এটা করা দরকার, আপনারা করে দিয়েছেন আপনার নিজ দায়িত্ব থেকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি ইনশাল্লাহ আমি একটা অবজারভেশনাল এবং এটার একটা ফুল ব্রিফিং টাইপের একটা লাইভ করবো বাংলাদেশে, আমি কি কি দেখে এসেছি, কি কি অপ্রাপ্তির জায়গাটা কোন জায়গাতে, সেটা নিয়ে ইনশাল্লাহ। তো এতটুকু বলে রাখি আমি ভেরি ক্ষুব্ধ, মানে ভেরি কাইন্ড অফ অ্যাংরি, এজিটেটেড বাংলাদেশে যা আজকে দেখলাম এবং যা শুনছি এখন, দিস ইজ আনএক্সেপ্টেবল। আমরা একটা ভালো নিউজ কেন, আচ্ছা একটা জিনিস হলো যে আমরা এত মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশে আমরা আর কোনো দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা দল বা নেতৃবৃন্দ আমরা দেখতে চাই না। এটা থেকে আমরা মুক্তি পাক এবং এই ফেসিস্ট স্টাইল রাজনীতি থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাক, এরা নিপাত চাক এবং বাংলাদেশের মানুষ মুক্তি পাক। ভালো থাকবেন, কথা হবে ইনশাল্লাহ অন্য সময়। আসসালামু আলাইকুম।